আমরা আজকের ক্লাসে হচ্ছে কার্বোহাইড্রেট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের যে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কভার করবে। তো চলো শুরু করা যাক। তো কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি, এখানে মূলত আমরা আমাদের যে সঞ্চিত খাদ্যগুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিড, এগুলোর যে গাঠনিক স্ট্রাকচার, গাঠনিক যে সমীকরণ, সেগুলো আমরা জানবো। তো প্রথমেই আসি, প্রথমেই হচ্ছে আমাদের, আমি যদি আমাদের বডির গঠনের কথা চিন্তা করি, সেখানে কিন্তু আমাদের 60 থেকে 90 ভাগ হচ্ছে পানি। মানে আমাদের বডির যে উপাদানগুলো দিয়ে তৈরি হয়, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পোর্শন 60 থেকে 90 ভাগই হচ্ছে পানি। আর বাদ বাকি যে অবশিষ্ট অংশ আছে, সেখানে বলা হয়েছে 92টা উপাদান আছে। কতগুলো উপাদান আছে? 92টা উপাদান আছে, যার মধ্যে 17টা মৌল আমাদের অসংখ্য জৈব উপাদান সৃষ্টি করে। এবং এই জৈব রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের প্রধান উপাদান। এই যে 17টা মৌল বললাম, 17টা মৌল দিয়ে এগুলো হচ্ছে প্রধান উপাদান গঠিত হয়। তাহলে আমাদের জীবদেহের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 92টি। এই 92টি উপাদান জীবদেহের মধ্যে 96%, এই 92টা উপাদানের 96%ই অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দ্বারা তৈরি। তাহলে আমাদের যে 92টা মূল উপাদান বা অত্যাবশ্যকীয় এলিমেন্ট আছে, তার মধ্যে 96%ই হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দিয়ে তৈরি। আচ্ছা, এখন আসি আমাদের যে প্রধান, আমরা তিনটা খাদ্য উপাদানের কথা বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এর মধ্যে প্রোটিন তৈরি হয় হচ্ছে পেপটাইডিক বন্ধনের মাধ্যমে। প্রোটিনের দুইটা অ্যামিনো অ্যাসিড পেপটাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তারা প্রোটিন তৈরি করে, যেটা একটা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তাহলে আমাদের প্রোটিন তৈরি হয়েছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, যেটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। তোমরা একটু কমেন্টে জানাও যে প্রোটিন তৈরি হয় এটা কোন বন্ধনের মাধ্যমে হয়। এরপর আসি আমরা গ্লাইকোসাইডিক বন্ড। এটা হচ্ছে দুইটা মনোস্যাকারাইডকে যুক্ত করে একটা কার্বোহাইড্রেট কণা তৈরি করে, কার্বোহাইড্রেট পলিমার তৈরি করে। গ্লাইকোসাইডিক বন্ড, এটা হচ্ছে দুইটা মনোস্যাকারাইডের মধ্যে মধ্যকার বন্ধন, যেটা দুই বা ততোধিক মনোস্যাকারাইডকে যুক্ত করে একটা কার্বোহাইড্রেট পলিমার তৈরি করে, কার্বোহাইড্রেট পলিমার তৈরি করে। যদি কারো কোনো প্রবলেম থাকে পড়া বুঝতে বা আমাদের এই টপিকগুলোর মধ্যে, আমরা একটু কমেন্টে জানিয়ে দেবো, অ্যান্সার দেওয়ার ট্রাই করবো সেগুলো। আচ্ছা, তো এই যে অর্গানিক মলিকিউল এবং জৈব অণু, এগুলো আমরা জৈব রসায়নে বিস্তারিত করবো। এখন আমরা চলে যাই আমাদের আজকে মেইন টপিক, কার্বোহাইড্রেট বা শর্করা। ফার্স্টে আমাদের জানতে হবে যে কার্বোহাইড্রেট বা শর্করা কি। যে কার্বোহাইড্রেট বা শর্করা এই জিনিসটা কি, আমরা এটা ফার্স্টে জানবো। কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে একটা জৈব অণু। কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে জৈব অণু, যেখানে আমাদের মূল উপাদান হচ্ছে কার্বন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই তিনটা জিনিস মিলে আমাদের এই যে কার্বোহাইড্রেট বা জৈব অণু এটা তৈরি করছে। তাহলে কার্বোহাইড্রেট কি দিয়ে তৈরি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয় হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। যে তিনটার অনুপাত থাকে হচ্ছে 1:2:1। অর্থাৎ আমি যদি কার্বোহাইড্রেটটাকে এই আনুপাতিক আকারে প্রকাশ করতে যাই, তাহলে পাবো হচ্ছে CH2O হোল টু দি পাওয়ার n। এই যে CH2O, এটার পলিমারই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। তাহলে এই যে পলিমারটা আমরা লিখলাম, এখানে পলিমারের মধ্যে কি আছে? একটা কার্বন আছে, কার্বন আছে আর পানি আছে, H2O আছে। এই জন্য কার্বোহাইড্রেটকে বলা হয় হাইড্রেটস অফ কার্বন। কার্বোহাইড্রেট কি বলা হয়? কার্বোহাইড্রেট আরেক নাম হচ্ছে হাইড্রেটস অফ কার্বন বা কার্বনের জলায়ন। কার্বন এবং জল বা পানি, এটা মিলে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়েছে। কার্বনের জলায়ন বা হাইড্রেটস অফ কার্বন বলা হয় এটাকে। আচ্ছা, তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে একটা জৈব অণু, যেটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি এবং যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থাকবে 1:2:1। তো এই জিনিসটা আমরা দেখলাম। আমাদের সবচেয়ে কমন কার্বোহাইড্রেট হচ্ছে গ্লুকোজ, যেটা আমরা বিভিন্ন মৌলিক কাজে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে গ্লুকোজ, সবচেয়ে কমন কার্বোহাইড্রেট। এখন আমরা একটু সংজ্ঞার দিকে যদি যাই, তাহলে কার্বোহাইড্রেট তো বললাম জৈব অণু। জৈব অণুর মধ্যে কার্বোহাইড্রেট কি ধরনের অণু? এটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ। কার্বোহাইড্রেট কি জাতীয় যৌগ? অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, যেখানে অনেকগুলা হাইড্রোক্সিল গ্রুপ থাকে।
আমরা যারা জৈব রসায়ন পড়ে আসছি তারা কিন্তু আমরা এই জিনিসগুলো জানি যে কার্বোহাইড্রেট, যে অ্যালডিহাইড বা কিটোন অথবা অ্যালকোহল, এই জিনিসগুলো কি। তাহলে আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে হয় কোনো অ্যালডিহাইড অণু অথবা কিটোন অণু যেখানে অনেকগুলো হাইড্রক্সিল মূলক আছে। তো আমরা এটাকে শর্টকাটে বলতে পারি যে কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন যৌগ। আচ্ছা, তো এখানে আমাদের কিছু উদাহরণ দেওয়া হচ্ছে। ফার্স্টেই বললাম সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে আমাদের গ্লুকোজ। এছাড়াও সুক্রোজ আছে যেটা আমরা চিনি হিসেবে খাই, ফর্মালডিহাইড আছে, অ্যাসিটিক অ্যাসিড আছে যেটা থেকে ভিনেগার পাওয়া যায়। এই সবগুলো কিন্তু আমাদের কার্বোহাইড্রেট থেকে আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট একদম বেসিক নলেজ যে কার্বোহাইড্রেট কি। আমরা তো অহরহ কার্বোহাইড্রেট সঞ্চয় করি। আমরা ভাত খেয়ে থাকি, আমাদের প্রধান খাদ্য কি, বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তো ভাত যখন আমরা খাবো আমাদের কিন্তু প্রধান ভাতের উপাদান হচ্ছে স্টার্চ, যেটাও কিন্তু এক প্রকার কার্বোহাইড্রেট। আমরা এটাও একটু পরে গিয়ে বিশদে আলোচনা করব। এখন আসি আমাদের এখান থেকে আর কি কি লাগবে। আমাদের এখান থেকে আর লাগবে হচ্ছে, আমরা সুক্রোজ পড়লাম, সুক্রোজের উদাহরণটা আমরা এটাও সুক্রোজের মধ্যে একটু পরেই দেখব। উদ্ভিদের শুষ্ক ওজনের ক্ষেত্রে শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট থাকে। এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উদ্ভিদের শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট, 50 থেকে 80% কার্বোহাইড্রেট। এইচএসসির এমসিকিউতে আসার জন্য এবং অ্যাডমিশন এমসিকিউতে আসার জন্য 100% ইম্পর্টেন্ট। এটা অনেকবার পরীক্ষায় আসছে এবং এটা আবার পরীক্ষা আসার জন্য 100% ইম্পর্টেন্ট। তাহলে আমাদের জীবদেহের শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? শুষ্ক ওজনের 50 থেকে 80% কার্বোহাইড্রেট। একই সাথে আমরা এখান থেকে মনে রাখতে পারি আমাদের শুষ্ক ওজনের 50% প্রোটিন, 50 থেকে 80% কার্বোহাইড্রেট এবং 50% প্রোটিন নিয়ে আমাদের জীবদেহ গঠিত শুষ্ক ওজনে। যে আমরা বললাম 60 থেকে 90% পানি থাকে, বাদ বাকি যে সলিড উপাদান আছে তার মধ্যে 50 থেকে 80% কার্বোহাইড্রেট এবং 50% প্রোটিন থাকবে। আচ্ছা, এখন আসি আমরা যে কার্বোহাইড্রেট পড়তেছি, এই কার্বোহাইড্রেটের প্রধান উৎস কি, আমরা কার্বোহাইড্রেটটা কোন জায়গা থেকে পাই? আমরা এই কার্বোহাইড্রেটটা পাই হচ্ছে, প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বোহাইড্রেট তৈরি করে, এটাই কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের প্রধান সোর্স। এবং উচ্চ শ্রেণীর প্রাণীতে সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। আমরা যে মাছ মাংস বা উচ্চ শ্রেণীর যে প্রাণীগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি সেখানে খুব সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। আচ্ছা, এবং প্রাণীদের ক্ষেত্রে যকৃৎ এবং পেশি, আমাদের ক্ষেত্রে যকৃৎ এবং পেশি, এখানে হচ্ছে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। এবং গরু বা ছাগলদের দুধে কার্বোহাইড্রেট ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটোজ রূপে সঞ্চিত থাকে। তাহলে আমাদের যকৃতে থাকে হচ্ছে গ্লাইকোজেন, পেশিতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এবং দুধে থাকে হচ্ছে ল্যাকটোজ, যেটা আমাদের অন্যতম প্রধান কার্বোহাইড্রেটের উদাহরণ। এবার আসে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। এটা এইচএসসিতে আমাদের রিটার্নে খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনেও কিন্তু এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। চলো আমরা কিভাবে এটা মনে রাখা যায় সেটা একটু দেখে নিই। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য অ্যাসিড প্লাস অ্যালকোহল, অ্যাসিড প্লাস অ্যালকোহল is equal to ester plus পানি। অ্যাসিড প্লাস অ্যালকোহল is equal to ester plus পানি। অ্যাসিড প্লাস অ্যালকোহল is equal to ester plus পানি। তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া কি করতেছে, এটা এস্টার তৈরি করতেছে। তার মানে এই কিন্তু এখানে অ্যালকোহল হিসেবে আচরণ করতেছে। এস্টার তৈরি করতেছে মানে কি, সে অ্যালকোহল হিসেবে আচরণ করতেছে। এবং আমরা পড়ার সময় কিন্তু বলছি যে এই যে কার্বোহাইড্রেটগুলো, এগুলো হচ্ছে পলিহাইড্রক্সি, কার্বোহাইড্রেটগুলো হচ্ছে পলিহাইড্রক্সি যৌগ, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন। এই যে পলিহাইড্রক্সি, এই পলিহাইড্রক্সিগুলো হচ্ছে আমাদের অ্যালকোহল হিসেবে আচরণ করতেছে এবং যেটা অ্যাসিডের সাথে বিক্রিয়ায় এস্টার তৈরি করে। তাহলে এটা যে আমাদের স্টার কীভাবে তৈরি করতে সেটা আমরা জানলাম, এবং অ্যাসিডের সাথে কার্বোহাইড্রেটগুলো স্টার গঠন করে। এছাড়াও এরা আলোক সক্রিয়তা প্রদর্শন করে এবং আলোক সমানতা প্রদর্শন করে। তাহলে আমাদের কার্বোহাইড্রেটগুলো আলোক সক্রিয় এবং এগুলো হচ্ছে আলোক সমানতা প্রদর্শন করবে। আমরা যখন জৈব যৌগের সমানতা পড়বো, এখানে কিন্তু আমরা গ্লুকোজের সমাণু বের করি। গ্লুকোজের সমাণু কয়টা ছিল? আলোক সক্রিয় সমাণু ছিল হচ্ছে 16টা।
গ্লুকোজের আলোক সক্রিয় পরমাণু 16টা, এবং এখানে কাইরাল কার্বন ছিল হচ্ছে 4টা। কাইরাল কার্বন এনের সংখ্যা হচ্ছে 4। তাহলে গ্লুকোজ বা অন্যান্য কার্বোহাইড্রেটগুলো তারা কি করে, তারা হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানতা দেখায় এবং আলোক সক্রিয়তা প্রদর্শন করে। এবার আসি জীবদেহে আমাদের কার্বোহাইড্রেটের কাজ। একটা শর্টকাট আমি সব জায়গায় যেটা বলি সেটা হচ্ছে, আমরা যখন আমাদের মেইন সঞ্চিত পদার্থ হচ্ছে 3টা, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এর মধ্যে কার্বোহাইড্রেট এবং লিপিড দুইটার কাজই হচ্ছে আমাদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এবং শক্তি উৎপাদন করে। ম্যাক্সিমাম জায়গায় তুমি যেটা দেখবা, এখানে গাঠনিক উপাদান হিসেবে লিপিড বা কার্বোহাইড্রেট কাজ করছে, সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করছে এবং সে শক্তির উৎস হিসেবে কাজ করছে। এই যে 3টা কথা বললাম, গাঠনিক উপাদান, শক্তির উৎস এবং আমাদের যে সঞ্চয়ী উপাদান, এই 3টা কথা বাদ দিয়ে বাদ বাকি যা আছে সবগুলোর উদাহরণই কিন্তু বা সবগুলো কাজই কিন্তু প্রোটিনের। এর বাইরে আমরা যে কাজই করে থাকি, আমরা মানে প্রশ্বাস নেওয়া অথবা আমাদের যে পরিপাক ক্রিয়া, অন্যান্য সিস্টেমের যে ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলো হচ্ছে আমাদের সবগুলো কাজই হচ্ছে প্রোটিন করবে। সেটা আমরা যখন অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন পড়ব ওই সময় আমরা দেখব। আমি একটা কমেন্ট পাচ্ছি যে ভাইয়া রেকর্ড থাকবে কি না, 21 তারিখ থেকে এক্সাম আছে। আচ্ছা, তো ক্লাসটা রেকর্ড রাখার চেষ্টা করব আমরা, যাতে পরবর্তীতে করা যায়। তবে লাইভে করলে একটা সুবিধা আছে, তোমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে এখান থেকে। আচ্ছা, তো চলো আমরা কার্বোহাইড্রেটের কাজটা দেখে নিই। কার্বোহাইড্রেটের প্রধান উৎস, আমাদের জীবদেহে শক্তির প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে 3টা যে পয়েন্ট বলছিলাম কার্বোহাইড্রেটের কাজ, 3টা পয়েন্ট অলওয়েজ আমরা মনে রাখবো। একটা হচ্ছে শক্তির উৎস, এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের শক্তির উৎস। 2 নম্বর পয়েন্ট, এটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এবং 3 নম্বর কথা হচ্ছে এটা সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। তাহলে কার্বোহাইড্রেট 3টা কাজ করে মেইনলি, একটা শক্তির উৎস, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এবং সে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। এখন এই যে 3টা কথা বললাম, এই 3টা কথা হচ্ছে আমরা বাকি যে আমাদের কাজগুলো আছে কাজগুলোর সাথে মিলাবো। তো চলো মিলাই ফেলি। প্রথম কথায় কি বলছে, জীবদেহের প্রধান শক্তির উৎস হচ্ছে কার্বোহাইড্রেট এবং এরা জারিত হয়ে শক্তি উৎপাদন করে। তাহলে প্রধান শক্তির উৎস এবং কোন বিক্রিয়া শক্তি উৎপাদন করে, জারিত হয়ে বা জারণ বিক্রিয়া শক্তি উৎপাদন করে। প্রধান সাপোর্টিং টিস্যু, উদ্ভিদের প্রধান সাপোর্টিং টিস্যু বা প্রধান গাঠনিক উপাদান। তাহলে উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর প্রধান গাঠনিক উপাদান কোনটা, গাঠনিক উপাদান কার্বোহাইড্রেট। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্টও গেল, 2 নম্বর পয়েন্টও গেল। আমরা এই জিনিসটাই বারবার রিপিট পাবো। উদ্ভিদ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে কি, কার্বোহাইড্রেট। তাহলে এটাও কি আমার 2 নম্বরের সাথে মিলে গেল। প্রাণীর হাড়ের সন্ধিস্থলে আমাদের যে হাড়ের জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলাই লুব্রিক্যান্ট হিসেবে, যাতে আমাদের জয়েন্টগুলো কোনো সংঘর্ষ না হয়, যাতে সেগুলো খুব সহজেই আমরা মুভমেন্ট করতে পারি, এই জন্য লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয় কিন্তু কার্বোহাইড্রেট। উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে কার্বোহাইড্রেট, সঞ্চয়ী পদার্থ আমরা পেয়ে গেলাম। এছাড়াও কেলভিন চক্র, ক্রেবস চক্র, এইসব গুরুত্বপূর্ণ চক্রগুলোতে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যেগুলোর কাজ কি, যেগুলোর কাজে শক্তি তৈরি করা। তাহলে এইটাও কিন্তু আমার বোঝাচ্ছে যে শক্তি তৈরি করার কাজে কেলভিন চক্র বা ক্রেবস চক্রে কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে কার্বোহাইড্রেট ভূমিকা পালন করে, যেমন এটিপি, এনএডিপি, এফএডি, এগুলোর গাঠনিক উপাদান হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে। এটা ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডের বিভাগে সাহায্য করে। তো আমরা অহরহ আমাদের কিন্তু এমসিকিউতে পাই যে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য বা কার্বোহাইড্রেটের কাজ কোনটি বা কার্বোহাইড্রেটের কাজ নয় কোনটি, এটা কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই একটু। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডের বিভাগে কার্বোহাইড্রেট সাহায্য করে। এরপর আসি সেলুলোজ, হেমিসেলুলোজ। আমাদের একটু প্রিন্টিংয়ের সমস্যা হয়েছে, এটা হচ্ছে কাইটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, এইগুলো হচ্ছে আমাদের কোষ প্রাচীর, যে আমাদের না, উদ্ভিদের কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের গাঠনিক উপাদান। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, যেগুলো কোষ প্রাচীরের গাঠনিক উপাদান, সেগুলো কিন্তু সবই কার্বোহাইড্রেট। এরপর আসি আমরা নিউক্লিক অ্যাসিডের অন্যতম গাঠনিক উপাদান রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, এরাও কিন্তু পেন্টোজ জাতীয় কার্বোহাইড্রেট। তাহলে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদানও কার্বোহাইড্রেট। প্রাণীর ক্ষেত্রে প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা হচ্ছে গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। প্রাণীর মধ্যে আমরাও আছি, মানুষও কিন্তু গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। তাহলে সঞ্চয়ী পদার্থ হচ্ছে কার্বোহাইড্রেট। আমাদের মৌলিক চাহিদা, যে খাদ্যবস্তু, বাসস্থান, এগুলো আছে, এগুলোরও কিন্তু উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। তুমি যদি বাঁশ দিয়ে ঘর বানাও,
সেটাও কিন্তু কার্বোহাইড্রেট থেকে আসে। আচ্ছা, এখন আসো সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং সুরক্ষা প্রদান করে। তো আমি যে 3টা পয়েন্ট বললাম, এই 3টা পয়েন্ট মনে রাখলে কিন্তু তোমাদের এই যে 12 বা 13টা কাজ আছে কার্বোহাইড্রেটের, এটা মনে রাখা খুব একটা কঠিন হবে না। তাহলে কার্বোহাইড্রেটের মেইন কাজ হচ্ছে শক্তির উৎস, গাঠনিক উপাদান, যেটা উদ্ভিদ, প্রাণী বা আমাদের যে কোএনজাইমগুলো আছে সেইগুলো সবগুলোর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এবং সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। প্রাণীর ক্ষেত্রে গ্লাইকোজেন এবং উদ্ভিদের ক্ষেত্রে স্টার্চ সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। আচ্ছা, এখন পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবো আমাকে, সেটা আমি অ্যান্সার করে দিব। আচ্ছা, তো আমরা সামনের দিকে যাই। এবার আমরা দেখব কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ আমরা ফার্স্টে আমরা এটা আসি যে রাসায়নিক অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেট কত প্রকার। রাসায়নিক অণু অর্থাৎ কার্বন সংখ্যা বা কার্বন চেইনের ভিত্তিতে কার্বোহাইড্রেট কত প্রকার। আমাদের রাসায়নিক যে অণুগুলো আছে অর্থাৎ কার্বন সংখ্যা, এই কার্বন সংখ্যার ভিত্তিতে কার্বোহাইড্রেট হচ্ছে 4 প্রকার। প্রথমটা আসছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনো মানে কি? বায়োলজিতে যেখানে মনো দেখবো, মনো মানে হচ্ছে এক। তাহলে এখানে এক স্যাকারাইড আছে, অর্থাৎ একটা কার্বনের চেইন আছে। আমরা এই যে কার্বন দিয়ে চেইন তৈরি করি, যেগুলো গ্লাইকোসাইডিক বন্ধনের মতন যুক্ত থাকে, এই মনোস্যাকারাইড হচ্ছে একটা চেইন আছে, যে একটা চেনে কার্বন সংখ্যা হচ্ছে 3 থেকে 10টা থাকবে। তাহলে মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হচ্ছে 3 থেকে 10টা। ডাইস্যাকারাইড, ডাই মানে কি? ডাই মানে হচ্ছে 2। স্যাকারাইড মানে একটা মনোস্যাকারাইডকে বোঝাইছে। তাহলে ডাইস্যাকারাইড, এখানে আমাদের কার্বন সংখ্যা কতগুলো সেটা আমরা পরে বলে, ফার্স্টে ডাই মানে 2, স্যাকারাইড মানে কি? 2টা মনোস্যাকারাইড থাকবে এখানে। তো ডাইস্যাকারাইডে 2টা মনোস্যাকারাইড থাকবে এবং প্রত্যেকের ক্ষেত্রে কার্বন সংখ্যা থাকবে 3 থেকে 10টা করে। অলিগোস্যাকারাইড, এই অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে আমাদের কার্বন চেইনে থাকবে হচ্ছে 3 থেকে 10টা, যেখানে প্রতিটা চেইনের মধ্যে আবার কার্বন সংখ্যা থাকবে 3 থেকে 10। তাহলে অলিগোস্যাকারাইডে কার্বন চেইন বা মনোস্যাকারাইড 3 থেকে 10টা এবং প্রতিটা চেইনে আবার কার্বন আছে 3 থেকে 10টা করে। এবং পলিস্যাকারাইডে অসংখ্য মনোস্যাকারাইড যুক্ত হয়ে একটা পলিস্যাকারাইড তৈরি করবে। তো এখান থেকে আমাদের কমন কিছু ক্লাসিফিকেশান এমসিকিউতে আসে, সেটা হচ্ছে স্বাদের ভিত্তিতে সুগার কারা, নন সুগার কারা, এবং বিজারণ ক্ষমতার ভিত্তিতে আমাদের রিডিউসিং সুগার বা বিজারিত শর্করা কারা এবং নন রিডিউসিং বা অবিজারিত শর্করা কারা। তো আমরা এই যে ক্লাসিফিকেশনটা করলাম, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, এর মধ্যে মনো এবং ডাইস্যাকারাইড এই দুইটা হচ্ছে সুগার, এই দুইটা হচ্ছে সুগার, এরা পানিতে দ্রবণীয় এবং এরা হচ্ছে রিডিউসিং সুগার বা বিজারিত শর্করা। তাহলে মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড এরা হচ্ছে স্বাদের দিক দিয়ে সুগার, পানিতে দ্রবণীয় এবং এরা হচ্ছে রিডিউসিং বা বিজারিত শর্করা। এবং বাদ বাকি যে দুইটা আছে আমাদের অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, এই দুইটা হচ্ছে নন সুগার, পানিতে অদ্রবণীয় এবং নন রিডিউসিং বা অবিজারিত শর্করা। আচ্ছা, তো এই যে ক্লাসিফিকেশান বললাম, এই ক্লাসিফিকেশানটা কিন্তু একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে, সেটা তুমি বুঝে মুখস্থ করবো যেভাবে করো। মানে এখান থেকে এমসিকিউতে কোর্ট পরীক্ষায় এবং আমাদের যে অ্যাডমিশন পরীক্ষা আছে সেখানে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে এখান থেকে। আচ্ছা, এখন চলে যাই আমরা মনোস্যাকারাইডে। আমরা বললাম যে মনোস্যাকারাইডে আমাদের কার্বন সংখ্যা থাকবে হচ্ছে 3 থেকে 10টা। মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3 থেকে 10, যেখানে কার্বন একটা চেইন থাকবে এখানে। তাহলে মনোস্যাকারাইড, এটার হাইড্রোলাইসিস করলে আমরা কোনো সরল কার্বোহাইড্রেট পাবো না, সেগুলোকে বলা হয় মনোস্যাকারাইড। তো এই মনোস্যাকারাইডের উদাহরণ কী কী আছে? মনোস্যাকারাইডের উদাহরণ আছে আমাদের টেট্রোজ আছে কিছু মনোস্যাকারাইড, ট্রায়োজ আছে, টেট্রোজ আছে, পেন্টোজ আছে, হেক্সোজ, হেপ্টোজ। এভাবে আমরা কার্বন সংখ্যা অনুযায়ী এগুলোকে ক্লাসিফিকেশন করতে পারি। এখন আছে মনোস্যাকারাইডকে আমরা রিডিউসিং সুগার বললাম। রিডিউসিং কীভাবে করা হয়? এটা হচ্ছে বেনেডিক দ্রবণে এরা হচ্ছে কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়, যার মাধ্যমে তার লাল বর্ণ দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে রিডিউসিং সুগার। এখন চলে আসি আমরা মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন। এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে আমাদের। তো আমরা বললাম ফার্স্টেই যে কার্বোহাইড্রেটগুলো হচ্ছে অ্যালিয়েট যৌগ বা কিটোন যৌগ।
তার মানে আমরা এখানে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগো বা পলিস্যাকারাইড যাই বলি, সবগুলোর মধ্যে কি আছে? সবগুলোর মধ্যে আমাদের অ্যালডোজ যৌগ আছে, কিটোজ যৌগ আছে। তো মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন আমরা যে বললাম কার্বন সংখ্যা 3 থেকে 10টা থাকতে পারে। যদি কার্বন সংখ্যা 3টা থাকে তাকে বলবো ট্রায়োজ। ট্রায়োজের মধ্যে আবার আমাদের অ্যালডোজ আছে হচ্ছে গ্লিসারলডিহাইড। তো আমাদের কিন্তু এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে 3 কার্বনযুক্ত অ্যালডোজ, 3 কার্বনযুক্ত অ্যালডোজ কোনটা? তো 3 কার্বনযুক্ত অ্যালডোজ হচ্ছে গ্লিসারলডিহাইড, এবং যখন কিটোজ বলবে কিটোজ হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তো 3 কার্বনযুক্ত অ্যালডোজ হচ্ছে গ্লিসারলডিহাইড, 3 কার্বনযুক্ত কিটোজ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এই দুইটাই হচ্ছে সরল ট্রায়োজ, এবং এদের কাজ কি? এরা হচ্ছে উদ্ভিদে ফসফেট এস্টার হিসেবে কাজ করে। এরপর আসি টেট্রোজ। টেট্রোজটা হচ্ছে 4 কার্বনযুক্ত। টেট্রোজ আমরা নাম থেকেই বুঝতে পারতেছি। এটার মধ্যে অ্যালডোজ হচ্ছে ইরিথ্রোজ এবং কিটোজ হচ্ছে ইরিথ্রোলোজ। একটা জায়গায় একটা জিনিস দেখবা, ম্যাক্সিমামগুলো হচ্ছে আমরা যেগুলো কিটোজ বলবো, কিটোজের মধ্যে লোজ আছে। যেমন একটু আগে বললাম, একটু আগে আমরা যে ইরিথ্রোলোজ বললাম, এর মধ্যে কি লোজ আছে। এরপর আসি পেন্টোজ সুগার, অর্থাৎ 5 কার্বনযুক্ত। 5 কার্বনযুক্তের মধ্যে আছে অ্যালডোজের মধ্যে হচ্ছে জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ, এবং কিটোজের মধ্যে আছে রাইবোলোজ এবং জাইলুলোজ। এখানে জাইলোজ না, জাইলুলোজ হবে, জাইলুলোজ। এরা হচ্ছে আমাদের 5 কার্বনযুক্ত কিটোনের উদাহরণ। আচ্ছা, এখন আমরা আসছি রাইবোজ নিয়ে। রাইবোজ নিয়ে আমাদের বিস্তারিত পড়া লাগবে একটু। রাইবোজটা হচ্ছে 5 কার্বনযুক্ত পেন্টোজ সুগার। এটার আবিষ্কার হচ্ছে এমিল ফিশার। এই নামটা মনে রাখবো, এমিল ফিশার নামটা আমরা এই অধ্যায়ে আরও 2-3 বার পাবো। এমিল ফিশার হচ্ছে রাইবোজের আবিষ্কারক। এবং এই রাইবোজটা, রাইবোনিউক্লিয়ার যে প্রোটিন আছে আমাদের, নিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিয়ার প্রোটিন, রাইবোনিউক্লিক অ্যাসিড, এটার গাঠনিক উপাদান। সংকেত হচ্ছে C5H10O। এবং এখানে আমাদের এই যে রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। রাইবোজের গলনাঙ্ক কত? রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। গাঢ় HCl দ্রবণে এই রাইবোজটা বিক্রিয়া করে সে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। রাইবোজ গাঢ় HCl দ্রবণে কি অ্যাসিড তৈরি করে? সে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। আরএনএতে কেবলমাত্র রাইবোজ সুগারই থাকবে, এবং ডিএনএ ক্ষেত্রে আমরা দেখবো ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে। এখানে পিউরিন পাইরিমিডিন বেস আছে, এর মাধ্যমে তৈরি হয়। এবং অন্যান্য আমাদের যে কোনজাইম বা অন্যান্য জৈব অণু আছে, যেমন এটিপি, NAD+, NADP+, FAD, কোএনজাইম এ, এগুলোর সাথে হচ্ছে আমাদের যে রাইবোজ যুক্ত থাকে। এরপর আসি হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এরপর আসি হচ্ছে আমরা ডিঅক্সিরাইবোজ। এই ডিঅক্সিরাইবোজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেন্টোজ সুগার, যেটা আণবিক সংকেত, আণবিক সংকেত তো সেম, যেহেতু পেন্টোজ সুগার বলতেছি আমরা। এতেও কি একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, কারণ দুইটাই হচ্ছে অ্যালডোজ, তাহলে এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। এবং নামের মধ্যে কিন্তু একটা ওয়ার্ড আমরা এক্সট্রা দেখতে পাচ্ছি, ডিঅক্সি। বায়োলজিতে আমাদের এই যে ওয়ার্ডগুলোর মিনিং জানলে কিন্তু আমাদের মনে রাখা অনেক ইজি হয়। তো এই যে ডিঅক্সি, ডি মানে হচ্ছে নাই, কি নাই? অক্সিজেন নাই। তাহলে রাইবোজে যা ছিল সবই আছে এখানে। এখানে কি একটা এক্সট্রা অক্সিজেন নাই। আমরা রাইবোজের সংকেত বসছিলাম C5H10O5। এখানে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে C5H10O4, C5H10O4। আচ্ছা, তাহলে এখানে কি একটা অক্সিজেন নাই? কোথায় অক্সিজেন নাই? অক্সিজেন নাই হচ্ছে 2 নম্বর কার্বনে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ডিঅক্সিরাইবোজ এইটার কত নম্বর কার্বনে কোনো অক্সিজেন নাই। ওকে, এটা ডিএনএর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এবার আসো দুইটার মধ্যে আমরা ডিফারেন্সটা দেখে নিই। এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য, রিটেনে আসার জন্য, তুমি ঢাকা ভার্সিটি, একদম ঢাকা ভার্সিটি রিটেন আছে, সেখানের জন্য ইম্পর্টেন্ট। এইচএসসির জন্য কিন্তু আমাদের ঘ নম্বরের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা ফার্স্টে আসি, এটা হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। রাইবোজ হচ্ছে আরএনএ এর গাঠনিক উপাদান, ডিঅক্সিরাইবোজ ডিএনএ এর গাঠনিক উপাদান। HCl এর সাথে বিক্রিয়া হয়, রাইবোজ তৈরি করে ফারফিউরাল অ্যাসিড এবং ডিঅক্সিরাইবোজ তৈরি করা লিবুলেনিক অ্যাসিড। এটা আমরা মনে রাখতে পারি লেডি রাফা দিয়ে। কি দিয়ে? লেডি রাফা। একজন মহিলা, তার নাম হচ্ছে রাফা, তার দিয়ে মনে রাখতে পারি আমরা জিনিসটা। তো লেডি মানে কি? লেডি মানে লিবুলেনিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ তৈরি করবে, এবং রাফা হচ্ছে রাইবোজ ফারফিউরাল অ্যাসিড তৈরি করবে। অক্সিজেন পরমাণু আমাদের রাইবোজের ক্ষেত্রে থাকে 5টা, এবং ডিঅক্সিরাইবোজ যেহেতু বলবো একটা ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেন নাই, সেটা কি হবে? সেটা
4টা অক্সিজেন থাকবে সেখানে। এবং রাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে OH গ্রুপ থাকে, এবং একটা অক্সিজেন না থাকায় ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন থাকে, অক্সিজেনটা কিন্তু চলে যাচ্ছে এখান থেকে। এবং অংশগ্রহণ করে কোথায় এরা? নিউক্লিওটাইড এবং শর্করা তৈরিতে রাইবোজ অংশগ্রহণ করে, এবং ডিঅক্সি নিউক্লিওটাইড বা ডিএনএ গঠনে ডিঅক্সিরাইবোজ অংশগ্রহণ করে। ওকে, এবার চলে আসলাম আমরা হেক্সোজে, অর্থাৎ 3 কার্বনযুক্ত কার্বোহাইড্রেট বা 3 কার্বনযুক্ত মনোস্যাকারাইড কারা আছে। এই 3 কার্বনযুক্ত মনোস্যাকারাইডের মধ্যে আমাদের অ্যালডোজের উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ। অ্যালডোজের উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এবং ফ্রুক্টোজ হচ্ছে আমাদের কিটোজ গ্রুপ। এরা উদ্ভিদ কোষে যুক্ত অবস্থায় অন্য জটিল কার্বোহাইড্রেটের অংশ হিসেবে কাজ করে। তাহলে আমরা অ্যালডোজ বললাম কি কি? অ্যালডোজ হচ্ছে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এবং ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ সুগার। ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ সুগার। আচ্ছা, এবার আমরা একটা গ্লুকোজ নিয়ে দেখি। গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোজ মনোস্যাকারাইড, অলরেডি বললাম হেক্সোজ অ্যালডোজ। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সবচেয়ে কমন কার্বোহাইড্রেট, যেটা আমরা বা উদ্ভিদ তারা তৈরি করে এবং ব্যবহার করে। তো এটা গাঠনিক উপাদান CnH2nOn, আমরা যেটা সংকেত করছি সেখান থেকে হচ্ছে C6H12O6, এবং এটা হচ্ছে একটা রিডিউসিং সুগার। আমরা অলরেডি বলে ফেলছি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড যারা আছে সবাই কিন্তু রিডিউসিং সুগার। তার মধ্যে এটা পড়ছে একটা গ্লুকোজ, সেটা হচ্ছে রিডিউসিং বা বিজারণক্ষম শর্করা। পাকা আঙুরের ক্ষেত্রে 12 থেকে 30 ভাগই হচ্ছে শর্করা। পাকা আঙুরের ক্ষেত্রে শতকরা 12 থেকে 30 ভাগ শর্করা গ্লুকোজ। এই জন্য গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। এই গ্লুকোজকে কী বলি আমরা? গ্লুকোজকে বলি হচ্ছে গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। উদ্ভিদের গ্লুকোজ সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে না, এটা শ্বসনের প্রাথমিক উপাদান। গ্লুকোজটা কি? গ্লুকোজটা হচ্ছে শ্বসনের প্রাথমিক উপাদান। গ্লুকোজের ব্যবহার কোথায় করি আমরা? এটা রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা যায়, রোগীকে দ্রুত শক্তি যোগানোর জন্য ব্যবহৃত হয়, বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়, এবং ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে কিন্তু গ্লুকোজ পাওয়া যায়। ওষুধ শিল্পে গ্লুকোজ পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে। এবং ভিটামিন, আমরা যে ভিটামিনগুলো আহরণ করি তার মধ্যে ভিটামিন সি তৈরি করা হয় হচ্ছে গ্লুকোজ থেকে। ভিটামিন সি কই থেকে তৈরি করা হয়? ভিটামিন সি গ্লুকোজ থেকে তৈরি করা হয়। এবং গ্লুকোজ থেকে সরবিটল তৈরি, গ্লাইকোলাইসিসে ব্যবহৃত ইত্যাদি কাজে কিন্তু আমাদের গ্লুকোজটা ব্যবহৃত হয়। এরপর আসি আমরা ফ্রুক্টোজ। ফ্রুক্টোজটা একটা কিটোজ সুগার, যেটা 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এবং কিটোজ এটার আণবিক সংকেত হচ্ছে আমাদের গ্লুকোজের মতোই, এটাও একটা রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা। এখানে আমাদের কিটোজ আছে, এবং পাকা ফল, ফ্রুক্টোজটা কি ফ্রুট থেকে আসছে, পাকা ফল এবং মধুতে পাওয়া যাবে, এবং এটাকে বলা হয় ফলের চিনি বা ফ্রুট সুগার। ফ্রুক্টোজকে কী বলা হয়? ফ্রুক্টোজকে বলা হয় ফলের চিনি বা ফ্রুট সুগার। এই ফ্রুক্টোজের একটাই আমাদের কাজ মনে রাখতে হয়, ফ্রুক্টোজের কাজ হচ্ছে এটা শুক্রাণুকে পুষ্টি যোগায়। আর শুক্রাণুকে পুষ্টি যোগায় কোনটা? শুক্রাণুকে পুষ্টি যোগায় শুধুমাত্র ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের একটাই কাজ মনে রাখলে এই কাজটা মনে রাখতে হবে, এটা শুক্রাণুকে পুষ্টি যোগায়। আচ্ছা, এখন আসি আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে, সেটা হচ্ছে আপেক্ষিক মিষ্টতা। আমরা যদি সুক্রোজ বা যে চিনি আমরা খাই, সেই চিনিটাকে আমরা 100% মিষ্টি চিন্তা করি, তাহলে সেখানে গ্লুকোজ হচ্ছে তার 74%, ফ্রুক্টোজ হচ্ছে 173%। এই জন্য কিন্তু ফলগুলোকে বলা হয় চিনির থেকেও মিষ্টি। বাজারে গেলে দেখবা বিভিন্ন দোকানদার বলতেছে যে এই ফলটা নিয়ে যান, এটা চিনির থেকেও মিষ্টি, কারণ ফ্রুক্টোজ কিন্তু চিনির থেকেও মিষ্টি। এরপর আসি মল্টোজ। মল্টোজ 32, ল্যাকটোজ তার অর্ধেক 16। স্যাকারিন হচ্ছে 500, এবং মনোলিনিন বা মলিনি এটা হচ্ছে 2000। স্যাকারিন 500 এবং মনোলিনিন 2000। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্য আমরা অলরেডি বলে ফেলছি, এটা আমরা রিডিং দিব একবার। এরপর হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের মধ্যে সবচেয়ে আমাদের কমন হচ্ছে সুক্রোজ, যেটা হচ্ছে একটা কমন ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের ক্ষেত্রে আমরা আলাদাভাবে অ্যালডোজ বা কিটোজ দেখবো না, আমরা কী দেখবো এখানে যে আমাদের যে ডাইস্যাকারাইডগুলো আছে 2টা মনোস্যাকারাইড দিয়ে তৈরি। কোনটা কী দিয়ে তৈরি? ফার্স্টে আসছে সুক্রোজ। এই সুক্রোজ তৈরি হচ্ছে আমাদের গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সুক্রোজ কী দিয়ে তৈরি হয়? সুক্রোজ তৈরি হচ্ছে এখনো গ্লুকোজ প্লাস এখনো ফ্রুক্টোজ দিয়ে। এবার সেলোবায়োস ম্যালটোজ। ম্যালটোজ তৈরি হচ্ছে 2 অণু গ্লুকোজ দিয়ে, এবং ল্যাকটোজ এটা তৈরি হচ্ছে এখনো গ্লুকোজ প্লাস এখনো গ্যালাক্টোজ দিয়ে, এখনো গ্লুকোজ প্লাস এখনো গ্যালাক্টোজ দিয়ে। তো আমরা মেইনলি এখান থেকে বলবো হচ্ছে আমাদের সুক্রোজ, যেটা অতি
পরিচিত এবং অধিক ব্যবহৃত। সুক্রোজ এখনো গ্লুকোজ দিয়ে এবং এখনো ফ্রুক্টোজ দিয়ে তৈরি। যেখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটাই রিডিউসিং সুগার হওয়া সত্ত্বেও সুক্রোজ কিন্তু নন রিডিউসিং সুগার, এটাও রিডিউসিং সুগার নয়। একমাত্র ব্যতিক্রম যেখানে আমরা বললাম মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড সবাই বিজারিত শর্করা, সেখানে একমাত্র সুক্রোজটা হচ্ছে বিজারিত শর্করা নয়, নন রিডিউসিং সুগার। এবং পাকা ফল এবং মধুর প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ। তাহলে মধুতে আমরা বললাম ফ্রুক্টোজ পাওয়া যায়, আর যখন প্রধান কাঁচামাল বলবো, প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, যেমন যেহেতু আমাদের টেবিলে আমরা সুক্রোজ পাই অলওয়েজ, এটাকে বলা হয় টেবিল সুগার বা টেবিলের চিনি। টেবিল সুগার কাকে বলি আমরা? টেবিল সুগার বলতে সুক্রোজকে টেবিল সুগার। তারপর এটাকে বলা হয় হচ্ছে ইক্ষু চিনি। আখ থেকে সুক্রোজ পাওয়া যায় প্রচুর পরিমাণে, ইক্ষু চিনি বলা হয় বা বিট চিনি বলা হয়। ইক্ষু চিনি, বিট চিনি, আখের চিনি, টেবিল সুগার, এই সবগুলো বলি হচ্ছে আমরা সুক্রোজকে। এবং গ্লুকোজকে বলবো হচ্ছে আঙুরের শর্করা বা গ্রেপ সুগার, এবং ফ্রুক্টোজকে বলবো হচ্ছে ফলের শর্করা বা ফ্রুট সুগার। এখন আসে অলিগোস্যাকারাইড থেকে তেমন কিছুই আমাদের লাগে না। এখানে কার্বন চেইন বা মনোস্যাকারাইড থেকে 3 থেকে 10টা। সবগুলো আমাদের উদাহরণটা একবার দেখে রাখবো। সেটা হচ্ছে ট্রাইস্যাকারাইড, যেটা ট্রাইস্যাকারাইড উদাহরণ হচ্ছে র্যাফিনোজ। টেট্রা, 4টা কার্বন থাকবে, 4টা মনোস্যাকারাইড থাকবে। এটার উদাহরণ হচ্ছে স্ট্যাকিউস এবং স্কারডোস। এবং পেন্টাস্যাকারাইড, এটার উদাহরণ হচ্ছে ভার্বাকোস। পেন্টাস্যাকারাইড মনে রাখতে বলে এইভাবে, পেনটা আমরা এই 5টাকে ইংলিশে লিখি হচ্ছে, রোমান সংখ্যায় লিখি হচ্ছে ভি দিয়ে, সেই ভি থেকে হচ্ছে ভার্বাকোস। এরপর আসি আমরা পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডগুলো হচ্ছে আমাদের অনেকগুলো মনোস্যাকারাইড যুক্ত হয়ে তৈরি করে। কিছু প্রধান পলিস্যাকারাইড হচ্ছে আমাদের শ্বেতসার বা স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এই পলিস্যাকারাইডগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গাঠনিক উপাদান, একটা হচ্ছে সঞ্চয়ী উপাদান। যেমন সেলুলোজ, এটা হচ্ছে আমাদের উদ্ভিদের কোষপ্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এবং স্টার্চ বা গ্লাইকোজেন, এই 2টা হচ্ছে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। যার মধ্যে স্টার্চ কাজ করে হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী পদার্থ হিসেবে, আর গ্লাইকোজেন কাজ করে প্রাণী, সায়ানোব্যাকটেরিয়া বা ছত্রাক এদের সঞ্চিত পদার্থ হিসেবে। তাহলে স্টার্চ এটা হচ্ছে উদ্ভিদের সঞ্চিত পদার্থ, এবং আলু, ধান, গম, আলু এগুলো হচ্ছে স্টার্চের প্রধান উৎস। যার মধ্যে সবচেয়ে বড় স্টার্চ পাবো হচ্ছে আমরা গোলালুতে, সবচেয়ে ছোট স্টার্চ পাবো চালে। তো চালে ছোট স্টার্চ, সবচেয়ে বড় স্টার্চ হচ্ছে গোলালুতে। গোলালু সবচেয়ে বড় স্টার্চ। আচ্ছা, এবং আয়োডিন যৌবনে স্টার্চগুলো নীল বর্ণ ধারণ করে। এখন সেলুলোজ, এটা উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান। তুলা বীজে সবচেয়ে বেশি পরিমাণ সেলুলোজ থাকে, সেটা হচ্ছে 94%। তন্তুকোষে থাকে 90%। লিনেন 90, লিনেনে থাকে 90%। কাঠে থাকে হচ্ছে 60%, কাঠে 60%, এবং তৃণলতায় থাকে হচ্ছে 30 থেকে 40%। 30 থেকে 40% সেলুলোজ থাকে। এরপর আসি আমরা গ্লাইকোজেনটা হচ্ছে একটা পুষ্টিজাতীয় পলিস্যাকারাইড, যেটা প্রাণীর ক্ষেত্রে প্রধান সঞ্চিত পদার্থ, এবং কিছু ক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়া বা ছত্রাকের ক্ষেত্রে সঞ্চিত পদার্থ হিসেবে কাজ করে। এই গ্লাইকোজেন আমাদের থাকে হচ্ছে লিভার এবং মাংসপেশিতে সঞ্চিত হিসেবে থাকে। এবং যেহেতু এটাও সঞ্চিত পদার্থ, স্টার্চকে বলা সঞ্চিত পদার্থ, এই জন্য গ্লাইকোজেনকে বলা হয় প্রাণীজ স্টার্চ। বলা হয়। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট নিয়ে বিস্তারিত আলোচনা। এরপরে আমরা হয়তো বা এখান থেকে আমরা কোশ্চেন সলভে যাব অ্যাডমিশনের জন্য, বা এইচএসসির জন্য এমসিকিউ সলভে যাব, এবং এইচএসসির জন্য আমাদের সিকিউ কোশ্চেনগুলো আসে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে সলভ করব। তো আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমাদের কোশ্চেনের অ্যান্সার দিব। এবং খুব শীঘ্রই আমরা এর পরবর্তী যে পার্ট আমাদের কোষ রসায়নের অ্যামিনো অ্যাসিড, এটা নিয়ে খুব শীঘ্রই আবার ক্লাসে চলে আসতেছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং
এবং পরবর্তীতে ক্লাসে নিজের বন্ধুবান্ধব নিয়ে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকুন।